আমি তো একটা পর্যায়ে বলবো আমি নাস্তিক ছিলাম, কারণ প্রথম থেকে আমার বাবার ইচ্ছা ছিল আমাকে ক্রিকেটার বানানো এবং অসীম আকরামের মতো বানানো। স্বপ্ন আছে, যদি ক্রিকেট ছাড়ে আমার ইসলামিক লাইনে আলেম হওয়ার স্বপ্ন আছে। আমি মনে করি বোলারের একটা হ্যাটট্রিক আত্মবিশ্বাস বাড়ায় না। যদি ব্যবসা ক্রিকেটে ইমপ্যাক্ট না করে তাহলে ঠিক আছে। নট অনলি যে বাইরের লোক অনেক কিছু বলে, নিজেদের প্লেয়ারদের ভিতরেও কিন্তু অনেকে অনেক কিছু। ডেইলি সান স্পোর্টসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারিজুল ইসলাম এবং আমার সাথে এই মুহূর্তে যিনি রয়েছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বাংলাদেশ অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য এবং বিপিএল এ একমাত্র বাংলাদেশী হিসেবে যার রয়েছে একাধিক হ্যাটট্রিকের রেকর্ড। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। প্রথমেই জানতে চাইবো, ক্রিকেটে যে আসলেন, ক্রিকেটে আসার শুরু দিকে গল্পটা যদি একটু আমাদেরকে জানাতেন। শুরুর দিকে গল্প বলতে প্রথম থেকে আমার বাবার ইচ্ছা ছিল আমাকে ক্রিকেটার বানানো এবং অসীম আকরামের মতো বানানো। তো যার কারণে আমার বাবা আমাকে বাঁহাতিও আমার বাবা নিজে থেকেই বানিয়েছে। আমাকে ডান হাত দিয়ে খেতে দিত না, বাম হাত দিয়ে সবকিছু করাতো। তো এটা ছিল আমার শুরুর দিকে জার্নি, এবং সেই পথ চলা ধরেই 2010-এর দিকে আমি ঢাকায় আসি এবং একাডেমিতে ভর্তি হই। এরপরের থেকে দেখা যাচ্ছে আমার জার্নিটা শুরু হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন, সেই দলের অনেকেই এখন জাতীয় দলে খেলছেন। এই মুহূর্তে এসে আপনার নিজের অবস্থান নিয়ে আপনি কি ভাবছেন? না, এই ক্রিকেটের এই জায়গাটা এমন একটা জায়গা যে আপনাকে প্রতিনিয়ত পারফরমেন্স করতেই হবে। এখনো অনেক প্লেয়ার আছে যারা কিন্তু এখনো জাতীয় দলে খেলেনি। আমাদের আন্ডার 19-এর ব্যাচেরই আকবর আলী থেকে শুরু করে আরো অনেকেই আছে। তো সবার যে আর্লি সুযোগ আসবে এমনটা না, কারো দেরিতেও আসতে পারে। সব থেকে মূল ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যখন সুযোগটা আসবে, সুযোগটা যেন আমি পরিপূর্ণভাবে গ্র্যাব করতে পারি। এটা হচ্ছে সব থেকে মূল ইম্পর্টেন্ট জিনিস। ক্রিকেটারদের ক্যারিয়ারে অনেক ধরনের জিনিস থাকে। একটা জিনিস হচ্ছে সে ন্যাশনাল টিম খেলবে ইত্যাদি, অনেক। আরেকটা জিনিস থাকে সে ডমিনেট করবে। যদি ডমিনেট করার চিন্তা থাকে, আমার দেরিতে আসলেও আমি যেন ডমিনেট করতে পারি। আপনি জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন, ম্যাচও খেলেছেন। জাতীয় দলে সুযোগ পাওয়ার পরে নিয়মিত না হওয়ার পেছনে আসলে মূল কারণটা কি দেখছেন? জাতীয় দলে আমি এক ম্যাচ খেলছি, একটা ওয়ানডে খেলছি আর একটা টি-20 খেলছি, যেটা যদিও অলিম্পিকের একটা খেলা ছিল কিন্তু ইন্টারন্যাশনাল হিসেবে কাউন্ট করা হয়েছে। তো আমি বলবো আমার ক্ষেত্রে মূল যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ইনজুরি। আমি যখনই ন্যাশনাল টিমে খেলি তারপরে আবার ইনজুরিতে পড়ি। ইনজুরিতে পড়ে একটা লম্বা পিরিয়ড, তার মানে কিছু কিছু ইনজুরি হয় না 1-2 মাস বাইরে থাকার পর রিটার্ন, কিন্তু আমার ক্ষেত্রে ইনজুরিগুলো ছিল লম্বা এবং কিছু দেখা যায় সার্জারিরও প্রয়োজন হয়েছিল, যার কারণে প্রায় 1-1.5 বছর আমার বাইরে থাকা লাগছিল। তো আমার ক্যারিয়ারের এই 5-7 বছরের ক্যারিয়ারে আমি 2-3টা বড় বড় ইনজুরিতে পড়ছি, যেটা আমার ক্ষেত্রে পিছিয়ে পড়ার ক্ষেত্রে একটা বড় কারণ বলে আমি মনে করি। যখনই আমার অপরচুনিটি ছিল যে একদম দৌড়গোড়ায় পৌঁছানো, তখনই আমি ইনজুরিতে পড়ছি। একটা ম্যাচ খেলেছেন জাতীয় দলে, তারপর সেখান থেকে আবার ছিটকে গেলেন। আসলে এটা কতটা হতাশা ছিল আপনার জন্য? না, প্রফেশনাল ক্রিকেটে হতাশা বলতে আহ, আপনি আপনার লক্ষ্য যখন স্থির থাকবে এবং আপনি যখন জানবেন যে পুরো ক্যারিয়ার জুড়ে এই একটা লক্ষ্য আপনাকে নিয়ে চলতে হবে, তখন হতাশা আসলেও হতাশার থেকে আশাটা বেশি থাকে। যে না, আজকে হয়নি কালকে ট্রাই করব, কালকে হয়নি পরশু ট্রাই করব। ট্রাই করার তো জায়গা না, আর এটা এমন একটা জায়গা যেখানে আপনি আসলে চেষ্টা করলে অনেক সময় অনেক কিছু হয় না। আপনাকে মাঝে মাঝে সিচুয়েশনের অনেক দরকার থাকে। যেমন এই সিজনে কিন্তু আমি অলমোস্ট 4 ম্যাচে 14 উইকেটের মতো, 13 বা 14 উইকেট সামথিং এমন পাইছি। তো জাস্ট প্রসেসটা মেনটেন করলে কিন্তু অনেক কিছু হয়। আবার এমনও হয়েছে, এমন একটা সিজন গেছে যে সিজনে আমি এর থেকে বেশি পরিশ্রম করছি, হার্ডওয়ার্ক করছি, বাট কোনো কিছু নাও হইতে পারে। তো এই সিচুয়েশনটার জন্য অপেক্ষা করতে হবে এবং সিচুয়েশনটা ফিট থাকার চেষ্টা করতে হবে, এটা সবচেয়ে বড় জিনিস। আন্ডার 19-এ আপনার সতীর্থ শরীফুল ইসলাম, বাঁহাতি পেসার, তিনি এই মুহূর্তে জাতীয় দলে খেলছেন এবং খুবই ভালো করছেন। এই জায়গাটাতে আপনার এখনো কতটা সুযোগ আছে বলে আপনি মনে করেন? না, প্রত্যেকটা জায়গায় আমার অপরচুনিটি আছে যদি আমি ভালো করি। আর তারা ভালো করতেছে, এটা আমার অনুপ্রেরণার জায়গা। বাট আমারও সুযোগ আছে, আমি যদি ন্যাশনাল টিমে ঢুকতে পারি তাহলে ওই সময় আমি হয়তো বা আমার সেরাটা দিতে পারবো। এখন আমি তো বললামই যে একটা প্লেয়ার যে আর্লি স্টেজে এখন খেলতেছে আর যে খেলবে, বা খেলার আগ্রহ যার আছে, দুইটা এক না। যেমন ইন্ডিয়ায় কিন্তু অনেক প্লেয়ার লেটে ঢুকে। আমি যদি আর্লিতে নাও ঢুকতে পারি, আমি লেটে ঢুকেও যদি ডমিনেট করতে পারি, আমার কোনো কিছু সমস্যা নাই। গত কয়েক বছরে নিজের বোলিংয়ে সব থেকে উন্নতির জায়গাটা কোথায় আপনার? আমি বলবো আমার বোলিং এ উন্নতির জায়গা, আমি আমার বোলিং এ অনেক কিছু উন্নতি করছি।
কিন্তু সেটা প্রমাণ করার বিষয়ে কিছুটা হলেও একটু পিছিয়ে ছিলাম, ইনজুরি বা আদার্স অনেকগুলো কারণে। কারণ আমি খেলা শুরু করছি হচ্ছে লাস্ট ইয়ারের বিপিএল থেকে, এর আগে প্রায় 1.5 বছর ইনজুরিতে ছিলাম। তো এই 1.5 ইয়ার্স ওঠানামার ভিতরে ছিল, বা শিখতেছি, জানতেছি, আরো অনেক কিছু ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। আপনার এই ছোট ক্যারিয়ারে কখনো কি মনে হয়েছে যে যেটা প্রাপ্য সুযোগ ছিল, আপনার যেটা প্রাপ্য ছিল সেটি আপনি পাননি, এরকম মনে হয়েছে কিনা কখনো? না, প্রাপ্যতার দিক থেকে বলবো যে দেখেন, কিছু কিছু জিনিস নিজের হাতে থাকে না। আমি যখন প্রথম আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলে আসলাম, তখন বাংলাদেশে কিন্তু পেস বোলারের দরকার ছিল, এবং বাংলাদেশে পেস বোলার এতগুলো ছিল না তখন, এবং আমার স্ট্যাটসও খুব ভালো ছিল। বাট আমি যখন আসলাম, এসে ইনজুরিতে পড়লাম, তখন আমার তো ইনজুরি ছিল অলরেডি আন্ডার-19, তখন সার্জারিতে গেলাম। তো ওইটা সার্জারি থেকে ব্যাক করতেও দেরি হয়ে গেছিল, তো ওই জায়গায় কিছু পেস বোলার ঢুকছিল। ঠিক তেমনি যখন আমি আবার ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে আবার যখন কুমিল্লাতে 2024-এর বিপিএল খেললাম, তখন আমার স্ট্যাটস খুব ভালো ছিল, তখন একদম ন্যাশনাল টিমে দৌড় করেছিলাম, আবার ইনজুরিতে পড়লাম। তো বিষয়টা হচ্ছে, আমার লাইফে আমি যখনই দৌড়ে পৌঁছেছি, ইনজুরি আমাকে পিছিয়ে দিয়েছে। তো আসলে এটা পিছানো না, মেন্টালি অনেক স্ট্রং হয়েছি আমি। আমি মনে করি অন্যদের থেকে আমি মেন্টালি অনেক স্ট্রং। তার কারণ হচ্ছে আমার অল্প ক্যারিয়ারে দেখা যাচ্ছে অনেক কিছু দেখা হয়েছে, অনেক কিছু বোঝা হয়েছে। তো এটা আসলে ফিউচার রানের ক্ষেত্রে আমাকে খুব হেল্প করবে। ভবিষ্যতে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর জন্য এই মুহূর্তে সব থেকে বেশি কোন বিষয়টা নিয়ে কাজ করছেন? সবচেয়ে বেশি রেগুলারিটি। শুধু এক সিজনে পারফরমেন্স করে হারায় যাওয়া, এটা একটা ভালো প্লেয়ারের বৈশিষ্ট্য না। রেগুলার জন্য আমার পারফরমেন্স থাকে, আর সবসময় চেষ্টা করি ব্যাটিংটা ইমপ্রুভ করার। যদিও ব্যাটিংয়ের সুযোগ খুব কম পাই, বাট আগের থেকে অনেকটাই ইমপ্রুভ হয়েছে, আরও ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। আমার হাতে আমি মনে করি স্টিল সময় আছে, এই সময়টাকে ব্যাটিংয়ে দেওয়ার চেষ্টা করি। বোলিং আলহামদুলিল্লাহ যেভাবে হচ্ছে, সুইংয়ের উপর আয়ত্ত করতেছি। আমার আলহামদুলিল্লাহ পেসও মোটামুটি অনেক ভালো আছে। তো সবকিছু মিলে বোলিংয়ের অ্যাডভান্টেজটা আছে, এটা যদি আমি ব্যাটিংয়ে একটুখানি নিয়ে আসতে পারি, আমি মনে করি যে আমার জন্য খুব ভালো হবে। বর্তমান বাংলাদেশ দলের যে পেস ইউনিটটি রয়েছে, এই পেস ইউনিটকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বর্তমানে যে পেস ইউনিট আছে, এটা আমাদের বাংলাদেশের স্ট্রেংথ বলা যায়। তার কারণ হচ্ছে, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এভাবে পেস ইউনিট ছিল না। যদি কখনো থেকে থাকে, একজন ভালো করতো, দুইজন সাপোর্টিং রোল প্লে করতো, বা দুইজন ভালো করতো, পিছনে দুইজন সাপোর্টিং রোল প্লে করতো। বাট এখন যে টিম আছে, এখানে সবাই ভালো করতেছে, সবাই হচ্ছে ডমিনেট করতেছে। তো এটা খুব কম হয়েছে, এবং দেখলে বুঝতে পারবেন যে আগের তুলনায় আমাদের প্লেয়ার কিন্তু বাইরের লিগও অনেক বেশি খেলার সুযোগ পাচ্ছে। তো যখন ভালো করবে, তখন এই সুযোগগুলো আসবে, এবং সেই সুযোগগুলো আসছে এখন। একজন বাঁহাতি পেসার হিসেবে আপনার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ কোনটি? বাঁহাতি পেসার না, সকল পেসারেরই চ্যালেঞ্জ অনেকগুলা থাকে। আমি প্রধান চ্যালেঞ্জ মনে করি বাংলাদেশের উইকেট একটা। এখন যদিও কিছুটা ইমপ্রুভ হচ্ছে, বাট আমি আমার জীবনে বিপিএল ব্যতীত অন্য যে কয়টা টুর্নামেন্টে খেলছি, উইকেটের অবস্থা খুব বাজে থাকে, এবং পেস বোলারদের জন্য সুবিধাজনক থাকে না। আমরা ইংল্যান্ডে বা নিউজিল্যান্ডে বা অস্ট্রেলিয়াতে যখন গেছি, আমাদের এই পেস বোলারই অন্যরকম হয়ে যায়। কারণ আমরা বাংলাদেশে যে এফোর্ট দিয়ে বোলিং করি, এই এফোর্টটা ভালো উইকেটে দিলে এক্সট্রাঅর্ডিনারি অনেক কিছু হওয়া সম্ভব। তো বাংলাদেশের উইকেটের ফ্যাক্টর আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। উইকেট যত ইমপ্রুভ হবে, পেস বোলারও বোলিং করে কনফিডেন্স পাবে, ব্যাটসম্যানেরও স্কিল বাড়বে। তো এটা হচ্ছে একটা বড় জিনিস স্ট্রাগলিং এর। আর মেইনটেনেন্সের একটা বিষয় আছে। বাইরের দেশের প্লেয়াররা যে খাবারগুলো রেগুলার খায় বা ইত্যাদি, সেগুলো বাংলাদেশের পক্ষে অনেকটা টাফ। এটা মেনটেন করতে হবে। এই দুইটা জিনিস মেনটেন করলে আমি মনে করি বাংলাদেশের প্লেয়াররা হার্ডওয়ার্কিং আছে, তারা হার্ডওয়ার্ক করে, এবং তারা ইমপ্রুভ আরো করতে পারবে। বর্তমান বাংলাদেশ জাতীয় দলের যে পেস বোলাররা খেলছে, তাদের মধ্যে কাউকে আপনি অনুকরণ করেন কিনা? না, আমি অনুকরণ কাউকে করি না। আমি সব সময় একটা জিনিস বিশ্বাস করি যে অনুকরণ সফলতা অনেকের ক্ষেত্রে নিয়ে আসলেও আমার ক্ষেত্রে নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি না। কারণ প্রত্যেক প্লেয়ারের ইউনিক জিনিস থাকে, তার ইউনিকনেসটা যদি সে ইমপ্রুভ করে, তাহলে সে তার মতো করে কিছু হতে পারবে। শোয়েব আখতারের মতো ছিল, কেউ কপি করে কেউ কিন্তু ন্যাশনাল টিম খেলেনি, বা আদার্স যারা আছে হয়তো বা তাতে টিপস নিচ্ছে এইটা ইমপ্রুভ করতে, কিন্তু কপি করে কেউ হয়নি। তো কপি করা বা অনুকরণ করা, এই জিনিসটা আমার কাছে পছন্দনীয় না। তবে তাদের এক্সপেরিয়েন্স নেওয়া, তাদের টিপস নেওয়া, এটা আমার কাছে খুব পছন্দনীয় জিনিস। একজন তরুণ পেস বোলার হিসেবে যে সময় আপনি বিপিএল এ হ্যাটট্রিক পেয়েছিলেন, ওই সময়টাতে আপনার আত্মবিশ্বাস কতটা বাড়িয়েছিল আপনার ওই হ্যাটট্রিকটা? আমি মনে করি বোলারের একটা হ্যাটট্রিক আত্মবিশ্বাস বাড়ায় না, বোলারের গুড স্কিল,
তার মানে ডট বলে করার অ্যাবিলিটি, বিশেষ করে টি-20-তে তার স্পিড, ওভারঅল সবকিছুই তার কনফিডেন্স বাড়ায়। কেউ যদি শুধু উইকেটের উপরে কনফিডেন্স বৃদ্ধি পায়, উইকেট কিন্তু অনেক ক্ষেত্রে বাজে বলে হয়ে যেতে পারে, আবার অনেক ভালো বলে উইকেট নাও হতে পারে। একটা বলার তার স্কিলকে ইমপ্রুভ করবে, সে চিন্তা করবে সবসময় সামনের লেভেলের জন্য। তো আমি আমার লাইফে উইকেটের উপরে সবসময় উইকেট পাইলেই যে হ্যাপি হয়েছি এমনটা না, আমি চেষ্টা করছি যেন আমার স্কিলটা যখন সব থেকে ভালো থাকে তখন হ্যাপি থাকার। কারণ স্কিল যখন ভালো থাকবে আমি জানি যে আজকে উইকেট না পেলেও আমি কালকে পাবো।